প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আসলে বর্তমানে যে সময়টা যাচ্ছে সেটা অবশ্যই ভালো সময় নয়। তবে তুমি চাইলেই এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারো। আশা করি তোমরা বাড়িতে একদম বসে নাই। তোমরা সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করছো। তবে তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাংলাদেশ সরকার যে সকল নির্দেশাবলী প্রদান করেন সেগুলো অবশ্যই পালন করবে। তার কারণ এটা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা যারা তোমরা যারা অনার্স অনার্স দুঃখিত, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য এই ক্লাস। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার দেখো ফেসবুক আইডি, ইমেল আইডি এবং অফিসিয়াল ফেসবুক পেজ দেওয়া আছে। তোমরা চাইলেই এগুলোর সাথে আমার সাথে কানেক্ট থাকতে পারো, যোগাযোগ বজায় রাখতে পারো। তো আশা করি তোমাদের সাথে আমার কথা হবে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা সামনাসামনি। একদিন এই খারাপ অবস্থা কেটে যাবে, নতুন সূর্য উদয় হবে, সেদিন আমরা আবার একসাথে মিলিত হব, আবার একসাথে ক্লাসরুমে পড়াশোনা করব, আড্ডা দিব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবা। চলো আজকে আমরা ক্লাসে যাই। যে তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করো, দ্বাদশ শ্রেণীতে বর্তমানে আসো, তাদের জন্য মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, তোমাদের অধ্যায় 6। আর এই অধ্যায়ের নাম ছিল মূল্যবোধ। মূল্যবোধ নিয়ে এর আগে একটা ক্লাস আমরা করেছি, এটা দ্বিতীয় এবং সর্বশেষ ক্লাস। তার মানে আজকে মূল্যবোধ ক্লাস শেষ হয়ে যাবে। আগামী দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো মূল্যবোধের মাধ্যমসমূহ। কি কি মাধ্যম দিয়ে আমাদের মূল্যবোধ গঠিত হয় সেই বিষয়গুলো আমরা এখানে জানার চেষ্টা করব। তো চলো আর দেরি নয়, আমরা এবার ক্লাসে চলে যাই। তো মূল্যবোধ গঠনের মাধ্যমসমূহ যে পরিবার, বিদ্যালয়, সমবয়সী দল, কমিউনিটি বা সমাজ ও কৃষ্টি, গণমাধ্যম, এইগুলো বিষয় নিয়ে আমাদের মূল্যবোধ গঠিত হয়। দেখো যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কি হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজীকরণ হয়। এবং প্রথম বর্ষে আমরা পড়েছি যে আমাদের উপর পরিবেশের প্রভাব, সেখানেও কিন্তু আমরা এই মাধ্যমগুলো আলোচনা করেছি। তো সেই জন্য আমি বলছি, তোমরা যদি যে কোনো এক জায়গায় এই জিনিসটা পড়াশোনা করে থাকো, তাহলে সমাজীকরণের ওই জায়গায় ব্যবহার করতে পারবা, মনোভাবের ওখানে ব্যবহার করতে পারবা, মূল্যবোধের এখানে ব্যবহার করতে পারবা। এবং প্রথম বর্ষে পরিবেশ যে আচরণের বিকাশ যে চ্যাপ্টারটা ছিল, সেখানে কিন্তু চাইলে তুমি ব্যবহার করতে পারবা। এখন দেখো, আমরা প্রথমত পরিবার বা ফ্যামিলি সম্পর্কে জানার চেষ্টা করি যে সামাজিক কীকরণের মাধ্যমে শিশুর মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয় পরিবারে। আমরা দেখো পরিবারে জন্মগ্রহণ করি, পরিবারেই বেড়ে উঠি, আমরা পরিবারের সদস্যদের নিবিড় পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে বড় হই। সমাজের সভ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় সংখ্যক দক্ষতা এবং অভ্যাস আমরা পরিবারেই অর্জন করে থাকি। সেই জন্য আমরা বলতে পারি যে পরিবারই হলো মূল্যবোধ সৃষ্টির, মূল্যবোধ তৈরির সবচাইতে হলো প্রাথমিক একটা প্রতিষ্ঠান। যে পরিবারের লক্ষ্য এবং ভাবনার সাথে আমরা নিজেকে মিশিয়ে নেই। পরিবারের যে ধারা থাকে, প্রথা, রীতিনীতি ইত্যাদির উপর ভিত্তি করে আমাদের সবার একটা জীবনভঙ্গি গড়ে ওঠে এবং এই জীবনভঙ্গিটাও কিন্তু পরবর্তীতে আমরা কাজে লাগিয়ে থাকি। এই যে একটা জীবনভঙ্গি আমাদের মধ্যে তৈরি হলো,
এই জীবনভঙ্গিটাকেও আমরা বলছি মূল্যবোধ। তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমাদের মূল্যবোধ তৈরি হয়। দেখো যে এখানে সুন্দর একটা পরিবারের ছবি, একজন সদস্যের সাথে আরেকজন সদস্যের বেশ হাসি খুশি প্রাণবন্ত একটা মিল আছে। সাধারণভাবে দেখো বলা হয়ে থাকে যে পরিবারের মূল্যবোধ যেমন হবে শিশুর মূল্যবোধও তেমন হবে। সাধারণভাবে এই কথাটা প্রচলিত এবং 100% সঠিক না হলেও আমরা স্বাভাবিকভাবে মনে করতে পারি এটা হলো একটা সঠিক ব্যাপার। আসলে আমরা পরিবারের মূল্যবোধের বাইরে সহজে বের হতে পারি না, যদিও আমাদের পরবর্তী যে সমাজীকরণের মাধ্যমগুলো আছে, যে খেলার সাথী, বিদ্যালয় বা পরবর্তীতে আমাদের শিক্ষা জীবন, সেই ক্ষেত্রে আমাদের মনোভাব যেহেতু চেঞ্জ হয়, আস্তে আস্তে আমাদের মূল্যবোধও চেঞ্জ হতে পারে। তখনই হয়তোবা আমাদের মূল্যবোধের কিছুটা পরিবর্তন সাধিত হয়। কিন্তু মৌলিক মূল্যবোধ যেটা আমাদের পরিবারে তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু আসলে খুব বেশি চেঞ্জ হয় না। দেখো যে শিশুর ধারণা এবং বিশ্বাস উত্তরাধিকার সূত্রে পায়। এর অর্থ যে মূল্যবোধও তারা হলো উত্তরাধিকার সূত্রে পায়। শিশু অনুকরণ করে, মানে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যাগুলো করে সেগুলো অনুকরণ করে, এই শিক্ষণগুলো কিন্তু থেকে যায়। মা বাবা যেমন হবেন সন্তানের মধ্যে তেমন প্রভাব লক্ষ্য করা যায়। তার মানে আমরা বলতে পারি যে পিতা মাতার মূল্যবোধ যেমন হবে সন্তানের মধ্যেও সেরকম মূল্যবোধ দেখা যাবে। তো কারণ ছোটবেলায় আদর্শ অনুকরণ এবং অনুসরণের স্থান হলো বাবা মা। আমরা জানি যে প্রথমত আমরা বাবা মায়ের আদর্শ অনুকরণ করি, অনুসরণ করি, আমাদের হৃদয়ে স্থান দেই, এই ব্যাপারগুলো হয়ে থাকে। এখানে আর একটা আমরা সুন্দর ছবি দেখছি যে একটা সুন্দর পরিবারের, তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো। এবার আমরা দ্বিতীয় মাধ্যমটাতে চলে আসি, যেটাকে বলছি আমরা শিক্ষা প্রতিষ্ঠান। যে পরিবারের বাহিরে প্রথমত বাহিরে যাওয়া শুরু করে আমাদের দেশে 5 বছর বা 6 বছর বয়সে, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে। তো পরিবারের মধ্যে যে আমাদের শিক্ষণটা হয়ে থাকে, সামাজিকরণটা, সেটা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, মানে এখানে কোনো কঠোর নিয়ম কানুন ছিল না। কিন্তু যখন আমরা বিদ্যালয়ে গমন করি সেখানে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, এবং একই সাথে যে সহপাঠীরা থাকে তারা বিভিন্ন পরিবার থেকে আসে, তাহলে সবার মধ্যে একটা মিথস্ক্রিয়া তৈরি হয়। এর সাথে তো বিদ্যালয়ের নিয়ম কানুনের কথা আমি বললাম। তো সেখানে কি আমাদের আচরণের একটা আমূল পরিবর্তন হয়ে থাকে। এখানেও একটা মূল্যবোধ গঠনের বড় একটা অবশ্যই জায়গা, যে পরিবারের পর শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূল্যবোধ অর্জন করে থাকে। ধীরে ধীরে বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলতে হয়। অনেক কিছু বিষয় কিন্তু এই জায়গা থেকে শিক্ষা লাভ করতে হয়। এই যে বিভিন্ন জিনিসগুলো যে শিক্ষা লাভ করলো, শিক্ষকেরা কিভাবে কথাবার্তা বলেন, কিভাবে আচার আচরণ করেন, সহপাঠীরা কেমন করে করেন, বা অন্যান্য ব্যাপারগুলো যে তারা জেনে বুঝে থাকেন, এগুলোই কিন্তু সবগুলোই মূল্যবোধের উৎস। এখানে শিক্ষার্থীরা প্রকৃত মূল্যবোধ, স্বাধীনচেতা মনোভাব, আত্মবিশ্বাস, সহযোগিতা, প্রতিযোগিতা, আত্মনির্ভরশীলতা, নিয়মবদ্ধতা, সততা, ন্যায়নীতি, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, সামাজিক আদর্শ। দেখো এখানে অনেক অনেক বিষয়ের কথা আমি বলেছি, যে স্বাধীনচেতা মনোভাব, তারপরে আত্মবিশ্বাস, সহযোগিতা, প্রতিযোগিতা, আত্মনির্ভরশীলতা, নিয়মতা, সততা, ন্যায়নীতি, এই সবগুলোই কিন্তু নিয়ে আসলে আমাদের মূল্যবোধ বা চরিত্র যাই হোক না কেন গঠিত হয়ে থাকে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমাদের এই জিনিসগুলো তথা মূল্যবোধ গঠনে একটা বড় ভূমিকা পালন করে থাকে। তারপর দেখবে যে শিক্ষক শিক্ষিকা, যে একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা ছাত্রদেরকে শুধু পাঠ্য বই দেখিয়ে দেন না, তার পাশাপাশি ছাত্রের চারিত্রিক, দৈহিক, মানসিক বিকাশের প্রতি গুরুত্ব দেন। তার মানে শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে একটা ব্যাপক বড় আকারের ভূমিকা পালন করে থাকে। এটা অবশ্যই মানতে হবে, কোনোভাবে এই বিষয়টাকে বাদ দেওয়ার চান্স কিন্তু নেই। এই ছবিটা নিশ্চয়ই তোমাদের একটা
প্রাণের ছবি। এই ছবিটা দেখার পরেই একটা কি বলবো শিহরণ তোমাদের বয়ে গেছে শিরদাঁড় দিয়ে। আশা করি বিভিন্ন পত্রিকার পাতায় তোমাদের এরকম একটা ছবি থাকবে, তো তখন নিশ্চয়ই দেখতে খুব ভালো লাগবে। আমিও চাই এরকম হাসি মাখা মুখ তোমাদের ছবি যেন আমি পত্রিকার পাতায় দেখি। এই যে তোমাদের একটা যে চেঞ্জ করে দিলে, এটা কিসের? অবশ্যই হলো শিক্ষা প্রতিষ্ঠান। দেখো, ছোট শিশুরা শিক্ষককে খুব শ্রদ্ধা করে, পিতামাতার পরে শিক্ষককে অনুসরণ করে। এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছোট শিশুরা পিতামাতার চেয়ে হলো শিক্ষকের কথাই বেশি শুনেন এবং বাবা মাকে শিখিয়ে দেন যে আমার টিচার বলেছে, এটা আমাকে করতে হবে। তো শিক্ষকের আচার ব্যবহার, মূল্যবোধ, চিন্তা চেতনা ইত্যাদি শিশুর আচরণকে প্রভাবিত করে, অর্থাৎ মূল্যবোধ গঠনে সহায়তা করে। শিশুর মূল্যবোধ সৃষ্টির ব্যাপারে পাঠ্য বই, অনুষ্ঠান সবার ভূমিকা বিশেষভাবে পালন করে। দেখো যে আমাদের পাঠ্য বইগুলো এমনভাবে তৈরি, অনুষ্ঠানগুলো বা সহপাঠীরা, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মূল্যবোধ কিন্তু তৈরি হয়ে থাকে। দেখো যে প্রতিটা পাঠ্য বইয়ের কিন্তু বিশেষ উদ্দেশ্য থাকে এবং দেখবে যে পাঠ্যসূচি কিছুদিন পর পর কিন্তু চেঞ্জ করা হয়। সিলেবাস না, সিলেবাসের চাইতে একটা বড় কারিকুলাম যেটাকে আমরা বলি, সেই জিনিসটার কথা আমি বলছি। যে কারিকুলাম কিন্তু বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি করা হয়। তো এই জিনিসগুলো আমাদের মূল্যবোধ তৈরি করতে সহায়তা করে, বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা দেখব যে খেলার সাথী বা সমবয়সী দল। দেখো যে পরিবারের বাইরে আমরা যাদের সাথে প্রথমত মেলামেশা শুরু করি, সেটা আমাদের খেলার সাথী। তো যে পরিবারের বাইরে শিশুরা বড় পরিসরে দল গঠন করে একটি বড় সামাজিক পরিমণ্ডলে অংশগ্রহণের সুযোগ পায়। এই সুষ্ঠু সামাজিক আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে গড়ে ওঠার উপযুক্ত মাধ্যম হলো খেলার সাথী। তারা সাথীদের মাধ্যমে সহযোগিতা, নেতৃত্ব, দায়িত্ববোধ শেখে। এই কাজগুলো করতে গিয়ে তারা অবশ্যই হলো মূল্যবোধও শিখে থাকে, যে দলীয় নীতির প্রতি আনুগত্য প্রদর্শন করে পরবর্তী জীবনকে অনেক কাজে দেয়। দেখো যে যখন তাদের দলগুলো করে, যে 5-6 জন মিলে যে একটা দল গঠন করে বা একসাথে খেলাধুলা করে, তাদের কিন্তু ওখানে নিয়ম কানুন থাকে, কিন্তু কে কোন ভূমিকা পালন করবে সেই বিষয়টাও থাকে। এই যে এই জায়গা থেকে যে একটা মূল্যবোধ, অথবা তারা এমন কোনো খেলা খেলছে, দেখা যাচ্ছে যে মানুষকে সেবা করা অথবা পশু পাখিকে সেবা করা, এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের মূল্যবোধে থাকে। পরবর্তী সময়ে আমরা এই ছোটকালের খেলাটাকেই আমাদের জীবনে পালন করে থাকি। দেখো এখানে একটা বিশেষ ছবি, যে এরা একসাথে খেলার চেষ্টা করছে, মার্বেল, বা তোমরা স্থানীয় ভাষায় গুলি বলো কিনা কে জানে, আমি জানি না, কিন্তু মার্বেলটাই হলো একটা পরিমিত শব্দ। তো সঙ্গীরা একধারে বন্ধু, অন্যদিকে উক্তির আশ্রয়ের শ্রেষ্ঠ স্থান। বন্ধু তো হলোই, তারপর দেখবে যে বাড়িতে কোনদিন রাগারাগি করলে মা বাবা, তখন আমরা কি করি, বন্ধুদের বাড়িতে গিয়েই তাদের কাছে আমরা উদ্বেগ থেকে মুক্তি লাভ করি, যাই কিছু হবে না, আমার বাড়িতে থাক। বা আশ্রয়, তাদের কাছে কি চাই, আশ্রয় চাই। তারা কিন্তু থাকতে দেয়, খাইতে দেয়, যে বাবা মা রাগ কমুক, এই ব্যাপারগুলো এইরকম আর কি। যে জনপ্রিয়তার জন্য বাবা মাকে অনুসরণ না করে বন্ধুদের অনুসরণ করে, এটা হয়ে থাকে বিশেষ করে তোমাদের এই পর্যায়ে টিনেজে, ছোটকালে একদম না, যে পিতামাতাকে ব্যাকডেটেড মনে করা হয় এবং বন্ধুদেরকে অনুসরণ করা হয়, যে সমবয়সীদের কার্যকলাপে উপযুক্ত মনে হয়, সমবয়সীর নিকট থেকে উপযুক্ত মনোভাব এবং ভূমিকা পেয়ে থাকে এবং মূল্যবোধ গঠন করে। তাহলে মনোভাব, ভূমিকা পাওয়া যায় এবং মূল্যবোধ গঠন এই সমবয়সীদের কাছ থেকে পাওয়া যায়। এরপরে দেখি আমরা ধর্মীয় প্রতিষ্ঠান, যে এখানে আমরা ধর্মীয় শিক্ষা, আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুশাসন, মূল্যবোধ, রীতিনীতি ইত্যাদি শিখে থাকি। শিশুর মধ্যে আদর্শ, সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা গড়ে ওঠে। তাহলে দেখো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে অবশ্যই আমাদের ভালো কিছু শেখায়, খারাপ কিছু অবশ্যই কোনোভাবে শেখায় না। তো এই যে অনুশাসন, মূল্যবোধ, রীতিনীতি, এগুলো কিন্তু আমরা ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে শিখে থাকি, বা ধর্মগুলো বা ধর্মগ্রন্থগুলো আমাদের কিন্তু এগুলো শেখায়। আদর্শ এবং সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতাবোধ, একজন অন্যজনকে সহযোগিতা। দেখবে যে তোমরা এখানে একজন আরেকজনের কাছে আছো, ধর্ম কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। এই ছবিটা হয়তো বা আগেও দেখছো, যে খুব একটা সুন্দর একটা ছবি।
তো আমাদের বন্ধনগুলো যদি এরকম হতে পারত তাহলে কিন্তু বেশ ভালো হতো আর কি। তো কমিউনিটি বা সমাজ, আমরা সমাজে বসবাস করি, সমাজে বড় হই, সমাজের যে একটা আইন কানুন রীতিনীতি আছে সেগুলো আমাদের মেনে চলতে হয়, সামাজিক মূল্যবোধ মেনে চলতে হয়। আমার যে কৃষ্টি আছে, কালচার আছে, সেগুলোর বাইরেও আমরা কিন্তু যেতে পারি না, আমাদের সমাজে বসবাস করতে হয়। তো ব্যক্তির সমাজ তার মূল্যবোধ গঠনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে, তার কারণ সমাজে আমাদের বসবাস করতেই হবে, সমাজের বাইরে কিন্তু আমরা আচরণ চাইলেও কিন্তু আচরণ করতে পারি না। তো দলীয় বিশ্বাস, গুরুজনের প্রতি ভক্তি, মানুষের প্রতি ভালোবাসা, জীবের প্রতি দয়া ইত্যাদি মূল্যবোধ তৈরিতে সহায়তা করে। তাহলে দেখো যে আমরা গুরুজনদের ভক্তি করি, ছোটদের আদর স্নেহ করি, মানুষকে ভালোবাসি, জীবের প্রতি দয়া করি, এগুলো আমাদের কিন্তু মূল্যবোধ তৈরিতে ব্যাপক কাজ করে। এভাবেই কিন্তু আমাদের মূল্যবোধগুলো তৈরি হয়ে থাকে। এরপরে আমরা সর্বশেষ যে পয়েন্ট সেটা জানার চেষ্টা করব যে মানব আচরণের প্রতি মূল্যবোধের প্রভাব। তাহলে মূল্যবোধ মানব আচরণের উপর কেমন প্রভাব বিস্তার করে, অথবা আমাদের আচরণগুলো কিভাবে পরিবর্তিত হয়, অথবা আচরণ থেকে আমরা মূল্যবোধগুলো কিভাবে শিখে থাকি, সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। দেখো যে চরিত্র গঠন, তাহলে মূল্যবোধ আমাদের কি করে? চরিত্র গঠন করে, চরিত্র গঠনে বিশেষভাবে সহায়তা করে। চরিত্র কি? চরিত্র কাকে বলে? চরিত্রের সংজ্ঞাটা জানিয়েছে মানুষের দৈনন্দিন কাজের মধ্য দিয়ে আচার আচরণ ও স্বভাব প্রকাশ পায়। তাহলে দৈনন্দিন কাজকর্ম, আচার আচরণ মানে কথাবার্তার মধ্য দিয়ে যে আচার আচরণ এবং স্বভাব প্রকাশ পায় তাকেই বুঝি চরিত্র। যেমন হতে পারে ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা, অহংকার, ঘৃণা, মিথ্যাচার, এই সবগুলোই কিন্তু আমাদের চরিত্রের মধ্যে পড়ে। তাহলে এই চরিত্রটা কে তৈরি করতেছে? মূল্যবোধ কিন্তু চরিত্র তৈরি করে দিচ্ছে। এই মূল্যবোধ আমাদের বলছে ভালো মন্দ, ঠিক বেঠিক, সত্য মিথ্যা, কাঙ্ক্ষিত অনুকাঙ্ক্ষিত। তাহলে এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য করতে শেখায়। তাহলে ভালো কোনটা জিনিস, মন্দ কোনটা জিনিস, ঠিক কোনটা, বেঠিক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, উচিত কোনটা, অনুচিত কোনটা। তাহলে মূল্যবোধ থেকেই কিন্তু আমরা এই জিনিসগুলো শিখতে পারি এবং এগুলো আমরা জীবনব্যাপী ধারণ, লালন পালন করতে পারি। দেখো যে ঐক্য ও সংহতি তৈরি, যে শিশুরা সাম্প্রদায়িক ও সামাজিক ঐক্য ও সংহতি রক্ষা করতে শেখে। তাহলে কই থেকে? আমাদের সমাজ আমাদের শিখিয়েছে, আমাদের মূল্যবোধ দিয়েছে, এই জন্যই আমরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে পারি। যে আদর্শগত চলার শক্তি, যে সঠিক নিয়মে চলার শক্তি আমরা পেয়ে থাকি এই মূল্যবোধ থেকে। জীবনযাত্রা নিয়ন্ত্রিত এবং সংশোধিতভাবে চলতে থাকে। তাহলে জীবনযাত্রাকে নিয়ন্ত্রিত করতে পারবো কিনা? দেখো, ইচ্ছা করলে কিন্তু অনেকেই টাকা খরচ করতে পারে অনেক বেশি, বা আচার আচরণ করতে পারে, অথবা মানুষের সাথে এমন আচার ব্যবহার করতে পারে, কিন্তু করে না। মানুষ পরিমতিত এবং সংশোধিত, নিয়ন্ত্রিতভাবে চলে। কারণ কি? সমাজের একটা মূল্যবোধ আছে, একটা সবকিছুর আদর্শ মান আছে। ওই আদর্শ মানের বাইরে কিন্তু যাওয়া সম্ভব নয়। তো এই আদর্শ মান আছেই বলে একটা আদর্শগত চালিকা শক্তি আছে। এই মূল্যবোধ কি করে? এই ধরনের চালিকা শক্তি তৈরি করে। যদি মূল্যবোধ এই ধরনের চালিকা শক্তি তৈরি করতো না, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়তো, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে চলতে পারতাম না। তাহলে মূল্যবোধ কি করে? আমাদের জীবনকে সুন্দর করে তোলে। তারপর সমাজীকরণ, দেখো যে মূল্যবোধ কি করে? সমাজীকরণ করতে সহায়তা করে, যে বিশৃঙ্খল এবং দ্বন্দ্বময় মূল্যবোধগুলো সুসংগঠিত করে, শিশুদের দল গঠন করে, দলীয় আনুগত্য প্রদর্শন করে, দায়িত্ববোধের প্রকাশ ঘটায়, কিছু আদর্শ অনুসরণ করতে সহায়তা করে, সংহতি ও সামঞ্জস্য রক্ষা করে। তাহলে মূল্যবোধের মাধ্যমে সমাজীকরণ হয়, বা সমাজীকরণের মাধ্যমে কিন্তু মূল্যবোধ গঠিত হতে পারে। এটা আসলে দ্বিমুখী একটা প্রক্রিয়া। তো সমাজীকরণ কিন্তু অবশ্যই ইতিবাচক পরিবর্তন, নেতিবাচক পরিবর্তনকে আমরা কিন্তু সমাজীকরণ বলি না। তো সামাজিক আদর্শ মূল্যবোধ, যে শিশুরা সামাজিকরণের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সঠিক আচরণ করতে পারে। তো এই সামাজিক আদর্শ তৈরি করতে মূল্যবোধ বেশ সহযোগিতা করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমরা সঠিক আচরণ করতে পারি এই মূল্যবোধের কারণে। তো মূল্যবোধ না থাকলে আমরা কিন্তু এই কাজটা ভালোভাবে করতে পারতাম না। দেখো রাজনৈতিক মূল্যবোধ, এই মূল্যবোধের কারণে ব্যক্তির
আচরণে দেশপ্রেম ও জাতীয়তার আচরণ লক্ষ্য পায়। তো রাজনৈতিক মূল্যবোধ দেখো যে এই যে আমরা 1971 সালে দেশকে স্বাধীন করলাম কেন, তার মানে আমাদের মধ্যে একটা জাতীয়বোধ তৈরি হয়েছিল, আমিত্ব একটা তৈরি হয়ে গেছিল। এই যে আমরা শোষণ বঞ্চনার শিকার হয়েছি অনেক বছর পাকিস্তানের কাছ থেকে, তার আগে তো জানো যে ব্রিটিশদের কাছে এই দেশপ্রেম বা জাতীয়তাবোধ তৈরি হয়েছিল বলে দেশ স্বাধীন করতে পেরেছি। তো এই যে এইগুলো আচরণ কিন্তু আমাদের মূল্যবোধের মাধ্যমে তৈরি হয়। সাংস্কৃতিক এবং নান্দনিক মূল্যবোধ, সাংস্কৃতিক এবং নান্দনিক মূল্যবোধগুলো তরুণদের জীবনের আচরণকে সৃজনশীল এবং সুন্দর করে তোলে, চিন্তা শক্তি বিকশিত করে। তো এই মূল্যবোধ যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে আমরা কিন্তু সৃজনশীলতা, সৌন্দর্য, চিন্তা শক্তি এই জিনিসগুলো বুঝতে পারতাম না, করতে পারতাম না। তো এগুলো আমাদের মূল্যবোধ এই জিনিসগুলো তৈরি করতেও ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তো এবার আমরা প্রায় শেষে চলে এসেছি। দেখো যে এক এক সমাজের মূল্যবোধ এক এক ধরনের, তাই বিভিন্ন সমাজের সদস্যদের মূল্যবোধের পার্থক্য দেখা যায়। আসলে বাংলাদেশের মধ্যে সমাজ ব্যবস্থা অনেক আছে, আর বিদেশের সাথে তো এই তুলনাটা অনেক বেশি। সেই জন্যই আমরা বলি যে পশ্চিমা সংস্কৃতি আমাদের শেষ করে দিল, এবং মাঝে মাঝে বাংলাদেশে দেখবা যে জি বাংলা, স্টার জলসা এগুলো নাকি আমাদের শেষ করে দিচ্ছে। কেন দিচ্ছে? তার কারণ হলো বর্তমানে পশ্চিমবঙ্গে মানে কলকাতায় অথবা রাজশাহী থেকে তো মাত্র 1 কিলোমিটার দূরেই ইন্ডিয়ার বর্ডার। ওখানে যে ধরনের মূল্যবোধ বা সমাজের মূল্যবোধ বা সামাজিকতা চলছে সেটার মধ্যে পার্থক্য। হয়তোবা আমাদের মধ্যেও সেটা আসবে আজ থেকে 20-30 বছর পর, কিন্তু 20-30 বছরের আগের অ্যাডভান্স জিনিস হঠাৎ করে যখন আমাদের সমাজ ব্যবস্থায় ঢুকে পড়ে তখন কিন্তু আমরা এই তাল সামাল দিতে পারি না। এই জন্যই হলো কি করি আমরা মাঝে মাঝে বলি স্টার জলসা বা জি বাংলা এগুলো বন্ধ করতে হবে, বা পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। আসলে এই বিশ্বায়নের যুগে এগুলো বন্ধ করার কোনো কিন্তু চান্স নাই, কারণ দিন দিন এগুলো হলো বাড়বে। আর আমরা এখন আসলে বহির্মুখী, যে বিমান হয়েছে খুব দ্রুত এক দেশ থেকে এক দেশে যেতে পারি, ইন্টারনেটে ঢু মারলেই পৃথিবীর কোথায় কি হয় না হয়, বা টিভির মাধ্যমে আমরা সবকিছুগুলো জানতে পারি। আসলে আমাদের এখন মেনে নেওয়ার ক্ষমতাই বেশি থাকতে হবে, ভালোটা গ্রহণ করতে হবে, মন্দটা বাদ দিতে হবে। তবেই আমাদের মূল্যবোধটা আগের মতো থাকবে। যে আমাদের যে বাঙালির একটা মূল্যবোধ, সেই মূল্যবোধটা কিন্তু আসলে খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা জানো যে এখন মাত্র যে কোনো জিনিস 10 বছরেই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই আর এক ফেসবুকেই তো আমাদের মূল্যবোধের 13টা বাজিয়ে দিয়েছে। তো আমাদের বর্তমান সময়ের যে মূল্যবোধের পরিবর্তনটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক কিন্তু বেশি। তো তাহলে তোমাদেরকে আমি বলবো যে আরেকটা ব্যাপার, যে এর অর্থ কি পশ্চিমা মূল্যবোধ খারাপ? না, তাদের কাছে এই মূল্যবোধ কিন্তু খারাপ না। তাদের কাছে তাদের মূল্যবোধ খারাপ, কিন্তু আমাদের জন্য আসলে এটা কিন্তু অবশ্যই খারাপ হতে পারে। অথবা কলকাতার মূল্যবোধ কি খারাপ? না, কোনো দেশের মূল্যবোধ কিন্তু কখনোই কিন্তু খারাপ নয়, কিন্তু আমাদের কাছে সেটা খারাপ হতে পারে। কারণ আমরা যেভাবে মূল্যবোধ ধারণ করি, তাহলে আমাদের একটা পোশাক আশাক পরার মূল্যবোধ আছে, কথাবার্তা যেমন আমরা কি করি, সালাম দেই। হিন্দুদের মধ্যে দেখবা যে পা ছুঁয়ে হলেও ভক্তি দেয়। এই যে আমাদের যে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। দেখো যে আমাদের বিয়ের ক্ষেত্রে ভিন্নতা আছে। পৃথিবীর অন্য দেশে দেখবা যে বিয়ে না করেও একসাথে থাকা যায়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো তা তো না। সমাজ স্বীকৃত উপায়ে বিয়ে করে একসঙ্গে থাকতে হয়। এই যে প্রতিটা ক্ষেত্রেই মূল্যবোধের কিন্তু ব্যাপক পার্থক্য আছে। তো ওই সংস্কৃতিগুলো হঠাৎ করে যদি আমাদের দেশে চলে আসে, তখনই কিন্তু সমাজ ব্যবস্থাটার মধ্যে মানে এলোমেলো একটা অবস্থা দেখা যায়। এই এলোমেলো অবস্থা হলেই সমাজের কিন্তু বিভিন্ন সমস্যা এসে যায়। সেই জন্যই আমরা বলি বিদেশি সংস্কৃতি আমাদের গ্রহণ করা উচিত না, ভালোটাই গ্রহণ করতে হবে, খারাপটা হলে বাদ দিতে হবে। যেমন একটা ভাষা, তো এখন যদি আমরা ইংরেজি ভাষা বাদ দিতে চাই তা হবে না। তোমাদেরকে বলবো জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই ইংরেজি ভাষা জানা জরুরি, বাংলাটাকে বাদ দিয়ে নয়। তো যাই হোক, সবার শেষের একটা লাইন আমরা জানি যে আবার জেন্ডার ভেদে বা পুরুষ মহিলাদের মাধ্যমে মূল্যবোধের পার্থক্য দেখা যায়। আসলে ব্যক্তিত্বে ব্যক্তিত্বে মূল্যবোধের পার্থক্য আছে, যে পুরুষ মানুষের মধ্যে সাধারণত তাত্ত্বিক মূল্যবোধ বা রাজনৈতিক মূল্যবোধ বা অর্থনৈতিক মূল্যবোধ অনেক বেশি দেখা যায়,
আবার সেই ক্ষেত্রে দেখা যাবে যে মহিলাদের মধ্যে অর্থনৈতিক মূল্যবোধ, সৌন্দর্যবোধ, মূল্যবোধ এগুলো আবার কিছুটা বেশি পরিমাণে দেখা যায়। আসলে বর্তমান সময়ে যদিও জেন্ডার গ্যাপ খুব কম মাত্রায় নেমে এসেছে, ভবিষ্যতে জেন্ডার গ্যাপ থাকবে না, নারী পুরুষের মধ্যে পার্থক্য থাকবে না। তারপরেও এই জিনিসই হলো কিছু কিছু পার্থক্য আমরা দেখতে হলো পারি। তো তাহলে দুটো জিনিস বললাম যে সমাজভেদে পার্থক্য দেখা যায় এবং জেন্ডার ভেদে পার্থক্য দেখা যায়, আরো অন্যান্য ক্ষেত্রে মূল্যবোধের পার্থক্য আমরা দেখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি কি শিখলাম? এর আগের দিন আমরা শিখেছিলাম মূল্যবোধের সংজ্ঞা, তারপরে আমরা মূল্যবোধের প্রকারভেদ, মূল্যবোধ ছিল 6 প্রকার, আর আজকে আমরা শিখলাম মূল্যবোধের মাধ্যমগুলো। তো আর সবার শেষে শিখলাম যে আমাদের মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাবগুলো কি কি প্রভাব বিস্তার করে, কোথায় কোথায় প্রভাব বিস্তার করে। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে মেসেঞ্জারে সেন্ড করতে পারো, তোমরা খাতায় লিখে রাখতে পারো, যখন তোমাদের সঙ্গে দেখা হবে ক্লাসরুমে তখন আমাকে প্রশ্ন। সবচেয়ে ভালো কাজ হয় অবশ্যই খাতায় লিখে রাখবা, তখন প্রশ্নগুলো পরবর্তীতে মনে পড়বে। খাতায় লিখে রাখাই সবচেয়ে হলো বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। তো বাড়ির কাজ তোমরা অবশ্যই কি এগুলো লেখার চেষ্টা করবে, ওইভাবে বাড়ির কাজ নাই। আগের ক্লাসে কিন্তু বাড়ির কাজ কি জানি ছিল মনোভাব চ্যাপ্টারে, সেটা কিন্তু আবার মনে করিয়ে দিলাম। এই চ্যাপ্টারে সেরকম মনে বাড়ির কাজ নেই। তো তোমরা একটু প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবে। প্রশ্নগুলো এখান থেকে বেশি প্রশ্ন হওয়ার চান্স নাই। একটা হবে মূল্যবোধের প্রকারভেদের উপর প্রশ্ন, আর একটা হতে পারে মাধ্যমগুলোর উপর প্রশ্ন, আর মূল্যবোধের সংজ্ঞার উপর 1 মার্কের প্রশ্ন, মানে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস শেষ করে ফেলছি। তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অনেক আগ্রহ সহকারে, ধৈর্য সহকারে আমার এই ক্লাসটা করেছো। জানি না ক্লাসটা কেমন লাগলো, আশা করি অনেক ভালো লেগেছে। তো তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। তো তোমাদেরকে সবাইকে টাটা, বাই বাই।